হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম নতুন জীবন ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব দ্য স্টার্টআপ ওনার্স ম্যানুয়াল বাই স্টিভ ব্ল্যাঙ্ক অ্যান্ড বব ডফের বই থেকে। তো চলুন শুরু করি। আচ্ছা ভিউয়ার্স, আপনারা কি ওয়েব ভ্যানের নাম শুনেছেন? ওয়েব ভ্যান ছিল অসাধারণ একটি ইন্টারনেট অ্যাপ্লিকেশন, যা একই সাথে গ্রোসারি শপিং এর যাবতীয় সমাধান দিচ্ছিল। তারা আশা করেছিল ঘরের জিনিসপত্র কেনার জন্য আমেরিকার প্রত্যেক বাড়িতেই এটা ব্যবহার হবে। তারা অসাধারণ একটি টিম বানিয়েছিলেন। তাদের ছিল পারফেক্ট ইঞ্জিনিয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার এবং অসাধারণ সুন্দর এবং কার্যক্ষমতা সম্পন্ন একটি ওয়েবসাইট, যাতে তারা একই সাথে অনেক অর্ডার নিতে পারেন এবং একই সাথে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। তারা সবকিছুই এত পারফেক্টভাবে সম্পন্ন করেছিলেন যে ওয়েব ভ্যান লঞ্চের মাত্র 7 দিনের মাথায় তারা $400 মিলিয়ন বিনিয়োগ পেয়েছিলেন। তাদের কাছে দুনিয়ার সবচেয়ে ভালো ভালো ইঞ্জিনিয়ার ছিল, দুর্দান্ত একটি ম্যানেজমেন্ট টিম ছিল এবং অনেক এক্সপিরিয়েন্স একজন সিইও ছিল। একটি বিজনেস বড় করার জন্য যা যা দরকার সবই তাদের কাছে ছিল। কিন্তু তারপরেও যাত্রা শুরুর মাত্র 2-3 বছরের মধ্যে ওয়েব ভ্যান সম্পূর্ণ দেউলিয়া হয়ে যায়, প্রায় $800 মিলিয়ন লস করে। সবকিছু ঠিক থাকার পরেও কেন ওয়েব ভ্যান দেউলিয়া হলো? লেখকের মতো ওয়েব ভ্যান দেউলিয়া হওয়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেন ওল্ড মেথোডোলজি এর সাথে কাজ করেছিল। এসব ওল্ড মেথোডোলজি যা সাধারণত বড় বড় কোম্পানি ব্যবহার করে থাকেন। শুধু ওয়েব ভ্যান নয়, ম্যাক্সিমাম স্টার্টআপ ফেল করে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওল্ড মেথোডোলজি। সাধারণত যে প্রক্রিয়ায় একটি স্টার্টআপ বা বিজনেস শুরু হয় তা হলো একটি কনসেপ্ট নিয়ে কাজ করা, তারপর সেই কনসেপ্টকে রিয়েলিটিতে নিয়ে আসার জন্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা, তারপর আলফা বিটা টেস্টিং করা এবং সবশেষে এটা লঞ্চ করা। আপনারা যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ডায়াগ্রাম আপনাদের কাছে লজিক্যাল মনে হচ্ছে, এবং এটা লজিক্যালও, কিন্তু শুধুমাত্র বড় বড় কোম্পানির জন্য। মানে তাদের জন্য যারা তাদের প্রোডাক্ট এবং কাস্টমার বিজনেস মডেল আগে থেকেই অনেক ভালোভাবে জানেন। তাদের জন্য নয় যারা মার্কেটে কেবল নতুন যাত্রা শুরু করেছে, কারণ মার্কেটের বাস্তব কোনো অভিজ্ঞতা তাদের থাকে না। বেশিরভাগ স্টার্টআপ ফেল করে কারণ তারাও সেম মেথড ফলো করতে চায়। বড় কোম্পানিগুলো দীর্ঘদিন ব্যবসা করার ফলে তাদের কাছে অনেক বেশি ইউজফুল ইনফরমেশন থাকে, কিন্তু স্টার্টআপ কোম্পানির কাছে এরকম কোনো ইউজফুল ডাটা থাকে না। তারা মূলত অ্যাজাম্পশনের উপরে নির্ভর করে সামনের দিকে আগাতে থাকে এবং এক সময় তারা ফেল করে। ওয়েব ভ্যানের কথাই ধরুন, তারা যা করেছে তা সবই অ্যাজাম্পশনের উপরে করেছে। তাদের কাছে মনে হয়েছে এত ইউজফুল একটা জিনিস সব মানুষের কাজে আসবে, সবাই এটা ব্যবহার করবে। এখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, বড় কোম্পানি ওল্ড মেথড ফলো করে মানে বেশিরভাগ সময় তারা এক্সিকিউশনে ফোকাস করে, কারণ তাদের বেশিরভাগ জিনিসই আগে থেকে জানা থাকে। যেহেতু স্টার্টআপের কাছে এত কার্যকরী ইনফরমেশন থাকে না, তাই আমাদের এক্সিকিউশনের উপরে ফোকাস করার চেয়ে সার্চ এই শব্দটার দিকে বেশি ফোকাস করতে হবে। মানে সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে, সার্চ করে, এক্সপেরিমেন্ট করে, রিয়েল কাস্টমারদের থেকে ফিডব্যাক নিতে হবে, কারণ বিজনেসের জন্য এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা যে পথ ধরে ব্যবসাকে সফল করে তুলতে পারি তা হলো কাস্টমার ডেভেলপমেন্ট মেথড। আর কাস্টমার ডেভেলপমেন্ট মেথডের 4টি স্টেপ রয়েছে। ফার্স্ট, কাস্টমার ডিসকভারি; সেকেন্ড, কাস্টমার ভ্যালিডেশন; থার্ড, কাস্টমার ক্রিয়েশন; ফোর্থ, কাস্টমার কোম্পানি বিল্ডিং। আপনি ততক্ষণ পর্যন্ত 1 নাম্বার স্টেপ থেকে 2 নাম্বার স্টেপে যাবেন না যতক্ষণ 1 নাম্বার স্টেপ পুরোপুরিভাবে কমপ্লিট হয়। যখন আপনি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর পাবেন তখন আপনি দ্বিতীয় স্টেপে যাবেন। এটা করলে যা হবে তা হচ্ছে আপনি শুধু আপনার অ্যাজাম্পশন বা ধারণার উপর ভিত্তি করে যেই টাকা ইনভেস্ট করছেন তা থেকে বের হয়ে আসতে পারবেন, কারণ বেশিরভাগ সময়ই আমরা শুধুমাত্র অ্যাজাম্পশনের উপরে টাকা ইনভেস্ট করে থাকি। কাস্টমার ডিসকভারির আবার 4টি স্টেপ রয়েছে। কাস্টমার ডিসকভারির প্রথম স্টেপে আপনি আপনার আইডিয়াটা নিয়ে সাধারণ বিচার বিশ্লেষণ করবেন, রিয়েল কাস্টমারদের কাছে যাবেন, তাদের মতামত শুনবেন আপনার আইডিয়াটা নিয়ে। তাদের ফিডব্যাক আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যার উপর নির্ভর করে আপনার আইডিয়া পাস অথবা ফেল। আর যেরকম ফিডব্যাক পাবেন তার উপর ভিত্তি করে আপনার আইডিয়াটাকে অ্যাডজাস্ট করবেন। এই স্টেপ
এই স্টেপেই আপনাকে এমভিপি তৈরি করতে হবে। এমভিপি মানে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। এমভিপিতে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মিনিমাম ফিচারগুলো নিয়ে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবেন, জানিয়ে কাস্টমার আপনাকে প্রপার ফিডব্যাক দিতে পারে। কোনো এক্সট্রা খরচ হবে না, সময়, পরিশ্রম কিংবা টাকার। অবশ্যই মনে রাখবেন, এমভিপিতে মিনিমাম ফিচার রাখবেন যা আপনার আইডিয়াকে প্রুফ করতে পারে বাস্তবে এটা কাজ করবে নাকি ফেল করবে। কাস্টমার আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য টাকা দেবে কিনা। এমভিপি তৈরির সময় আপনাকে অবশ্যই ফ্লেক্সিবল থাকতে হবে, যাতে আপনি যখন চান, যেভাবে চান, আপনি এর পরিবর্তন করতে পারেন কাস্টমারদের রিকোয়েস্ট অনুযায়ী। মনে রাখবেন, আপনি ততক্ষণ পর্যন্ত পরের ধাপে যাবেন না যতক্ষণ না আপনার সঠিক মার্কেট খুঁজে পান, ওইসব মানুষকে খুঁজে না পান যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনে ব্যবহার করবে। কাস্টমার ডিসকভারির দ্বিতীয় ধাপে একটি ঘরে বসে অ্যাজিউম বা গেস করার পরিবর্তে ঘরের বাইরে গিয়ে রিয়েল কাস্টমারদেরকে খুঁজে বের করতে হবে। তাদের প্রবলেম সলভ হয় কিনা তা দেখতে হবে, যাতে আপনি আপনার বিজনেস মডেলকে আরো ভালোভাবে দাঁড়া করাতে পারেন। এবং তারপরে আপনি আপনার এমভিপির সাথে মিলিয়ে দেখুন সত্যিই আপনার এমভিপি টার্গেট কাস্টমারদের প্রবলেম সলভ করছে কিনা। কাস্টমার ডিসকভারির তৃতীয় এবং চতুর্থ ধাপে কাস্টমার এবং মার্কেট থেকে পাওয়া ডাটা জমা করার পর আপনাকে একটা কনক্লুশনে আসতে হবে যে আপনি আপনার সেই আইডিয়াটা নিয়ে আরো আগাবেন নাকি আরো বেশ কিছু পরিবর্তন করবেন। মাথায় রাখবেন, এই ধাপে আপনাকে অনেক চেঞ্জ করতে হবে। আপনার প্রোডাক্ট কেমন হবে, মার্কেট ফিট কেমন হবে, বিজনেস মডেল কি হবে, এই ধাপে আপনাকে সবকিছু ক্লিয়ার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনার কাছে পরিষ্কার না হবে, ততক্ষণ আপনি আর সামনে আগাবেন না। তো ভিউয়ার্স, আজকের জন্য আমাদের ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা কাস্টমার ভ্যালিডেশন, কাস্টমার ক্রিয়েশন এবং কোম্পানি বিল্ডিং নিয়ে জানব। নতুন জীবন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটিতে প্রেস করে রাখবেন আমাদের ভিডিওটি সবার আগে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।